মারেনি সোনা, খালামণি তো আদর করলো। আমাদের সোনামণিকে কেউ কখনো মারতে পারে নাকি? মণি তো তোমায় আদর দিল। নৃত্য ফের নাতাশার গাল ছুঁয়ে টুপ করে চুমু খায়। নাতাশা হাতের উল্টো পাশ দিয়ে চুমু খাওয়া জায়গা ডলতে থাকে। ডলতে ডলতে চোখ উল্টে চেয়ে ছোট্ট নাকটা কিঞ্চিত ফুলিয়ে শাসানো সুরে বলল, আমার পাপাকে বলে দিব তুমি পটা আমার মুখে মুখে তুতু দাও। পাপা তোমাকে বকে দিবে। শহর ছেড়ে অনেকটা দূরে মফস্বলের নির্জন পরিবেশ। বিকেলের নরম আলো চারপাশে ছড়িয়ে পড়েছে। ইভানের কালো মার্সিডিজ গাড়িটা মেন ফটক পেরিয়ে ধীরে ধীরে ঢুকলো বাড়ির আঙিনায়। দুপাশের ফুলের বাগান থেকে হালকা সুগন্ধ ভেসে আসে। গাড়ির চাকার শব্দে শীতল বিকেল যেন আরো গভীর হয়ে উঠল। আলিশান ডিজাইন করা একতলা বাড়ি, বিশালাকার আঙিনা, সামান্য এগিয়ে সামনে সবুজ বাগান, দক্ষিণে বড় পুকুর। নারকেল আর সুপারি গাছের ছায়া পড়েছে পানির ওপরে। বাতাসে গাছের পাতা দোলার মৃদু শব্দ আর পাখির কিচিরমিচির মিলেমিশে এক অদ্ভুত সুর তৈরি করেছে। বাড়ির অফ হোয়াইট রঙের দেয়ালে পড়া শেষ বিকেলের আলো বাড়িটাকে আরও সৌন্দর্যময় করে তুলেছে। শহরের কোলাহল থেকে দূরে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বাড়ির চতুর্দিক। গাড়ি পার্ক করে ইভান প্রথমে ছেলের দিকে তাকায়, মুখে আলতো হাসি নিয়ে ছেলের কপালের চুলগুলো পেছনে ঠেলে দেয়। আদুরে স্বরে জিজ্ঞেস করল, ইয়ান বাবা, ঠিক আছে তুমি? জার্নি করে খারাপ লাগছে? ইয়ান তৎক্ষণাৎ জবাব দেয়, নো বাবা, আই এম গুড। ছেলের গাল ছুঁয়ে ইভান বলল, ভেরি গুড মাই চাইল্ড। পরপর নিজের, তারপর ইয়ানের সিট বেল্ট খুলে ডোর খুলে নেমে দাঁড়ায়। ওপাশে গিয়ে ইয়ানকে নামিয়ে দেয়। অতপর পেছনের ডোর খুলে তনুজার কোল থেকে নাতাশাকে নামিয়ে দেয়। বাচ্চা দুটো চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকে। এই প্রথম বাচ্চাদের এখানে আসা। ওপাশ দিয়ে নিত্য নেমে ফুল গাছের দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকে। শাড়ির কুচি এক হাতে আগলে তনুজা নেমে দাঁড়ায়। বাড়ির কেয়ারটেকার এসে সালাম বিনিময় করে। সদর দরজা খুলতে ব্যস্ত হয়ে পড়ে। ওরা আসবে বলে লোক নিয়ে সব ধোয়া মোছা করে ফকফকা করে রেখেছে। একটা মেয়েও ঠিক করেছে যে কদিন ওরা থাকবে সাহায্য করার জন্য। ইভান ছেলের হাত ধরে বলল, লেটস গো। ইয়ান বাবার দিকে চেয়ে বলল। শিওর বাবা। তনুজা আর নিত্যকে উদ্দেশ্য করে বলল, তনুজা, নৃত্য, ভেতরে চলো। নিত্য এগোতে থাকে। তনুজা নাতাশার ছোট্ট তুলতুলে নরম একটা হাত ধরে হাঁটতে থাকে। এমন সময় নাতাশা কপাল কুটিয়ে প্রশ্ন করল, মামা পাপা আসবে না? আসবে শোনো, নিশ্চয় আসবে। এই তো একটু পরে চলে আসবে, তোমার বাবা মামাকে নিয়ে এলো বলে। নীতির কলেজে আজ প্রোগ্রাম ছিল, তাই ওদের সাথে আসতে পারেনি। দিব্য বলেছে ও নীতিকে কলেজ থেকে নিয়ে সোজা এখানে চলে আসবে। হাইওয়ের ওপর সূর্যের আলো ঝিকিমিকি করছে, বাতাসে হালকা গরমের ছোঁয়া। দিব্য এক হাতে হালকা করে থ্রোটল চেপে স্পিড বাড়িয়ে দেয়। দিব্যর গায়ে সাদা টি শার্ট, উপরে আকাশি শার্ট, শার্টের বোতাম খোলা। স্পিড বাড়ানোর দরুন বাতাসে শার্টের কোনা পদপদ করে উঠতে শুরু করে। পেছনে গম্ভীর হয়ে বসে আছে নীতি, মুখে যেন অমানিসা নেমেছে। দিব্য একবার পেছনে তাকিয়ে বলল, ভালো করে ধরে বস, তেরামি করে আছিস। তো তেরামির জন্য দুর্ঘটনা ঘটলে সবাই আমাকে দোষারোপ করবে। নীতি শুনেও না শোনার ভান করে, হাত দুটো গুটিয়ে নিজের কোলের উপর রেখে দেয়। নীতি আজ পণ করেছে কিছুতেই দিব্যকে ধরে বসবে না। মুখটা রাগে ভার হয়ে আছে, ঠোঁট দুটো শক্ত করে চেপে রেখেছে। দিব্যর উপর নীতির মেজাজ চটে আছে। কলেজে নীতির কলিগের সামনে দিব্য ধমক দিয়ে কথা বলেছে। শুধু তাই নয়, লোকজনের সামনে নীতির হাত ধরে টেনে বাইকের কাছে এনেছে। কলেজের প্রোগ্রাম শেষে গেটের সামনে দিব্য জন্য ওয়েট করছিল নীতি। সেই সময় একজন ছেলে কলিগ আসতে নিয়ে আলাপ জুড়ে দেয়। নীতি ফর্মালিটিস করতে কথা বলতে থাকে। ওদিকে কলিগের সাথে হেসে হেসে কথা বলতে দেখে দিব্যর রাগ হয়। দিব্য রাস্তার পাশে বাইক ব্রেক কষে হর্ন দিতে থাকে। নীতি খেয়াল করেনি। এতে দিব্যর রাগ তরাক সপ্তম আসমান ছোঁয়। বাইক থেকে নেমে সোজা নীতির সামনে দাঁড়িয়ে বলা নেই কওয়া নেই কবজি ধরে টান দিয়ে বাইকে বসায়। সাথে ধমকের সুরে বলে, কখন থেকে হর্ন দিচ্ছি, কান কোথায় থেকে শুনি? খেজুরে আলাপ জুড়েছিস? ব্যাস, এই নিয়ে নীতির মনে অভিমানের পাহাড় জমে। বাইক পিচের রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ নীতির কণ্ঠে অভিমান অভিযোগ নামলো। ওভাবে আমার কলিগদের সামনে হাত ধরে আনলে? ইভেন স্টুডেন্টরাও আশেপাশে অনেকেই ছিল, সবাই কি ভাববে?
সারা দুনিয়াকে জানিয়ে দিলে তোমার আচরণ রূঢ়। দিব্য নির্লিপ্ত কণ্ঠে বলল, হাত ধরে না এনে তোকে কোলে তুলে আনলে বেটার হতো, তাই না? সারা দুনিয়া জানতো আমি রোমান্টিক। দিব্যর তেরা কথা শুনে নীতির পিত্তি জ্বলে উঠল। নীতি সিদ্ধান্ত নেয় এর সাথে কথাই বলবে না। বিল্ডিংয়ের ভেতরে 3টা বেডরুম, ড্রয়িং রুমের একপাশেই ডাইনিং স্পেস, তারপর বড়সড় কিচেন। প্রতিটা বেডরুমের সাথে লাফা বড় বড় ব্যালকনি। নীতিদের আসতে আসতে সন্ধ্যা পেরিয়ে যায়। নীতি এসেই গোমরা মুখে ফ্রেশ হতে যায়। সোফায় ইয়ান আর নাতাশা বসেছিল। দিব্যকে দেখেই মেয়ে একগাল হেসে উচ্ছ্বসিত কণ্ঠে বলে, পাপা। দিব্যর মুখেও হাসি ফোটে। দিব্য পকেট থেকে ক্যাডবেরি বের করে প্রথমে ইয়ানের দিকে বাড়িয়ে বলে, চাচ্চু, এটা তোমার। ইয়ান হাতে নিয়ে বলে। থ্যাংক ইউ তাত্তু। ইয়ানের গাল টিপে বলল, ওয়েলকাম বেটা। পরপর নাতাশার দিকে ক্যাডবেরি বাড়িয়ে বলল। প্রিন্সেস, এটা তোমার। নাতাশা হাতে নেয়, 2 হাত ফাঁক করে আহ্লাদি গলায় আবদারের সুরে বলে। পাপা তোলে। দিব্য এক ঝটকায় মেয়েকে কোলে নেয়। রাতের খাওয়া দাওয়ার পর্ব অনেকক্ষণ আগেই শেষ হয়েছে। দিব্য আর ইভান সোফায় বসে ফোন স্ক্রল করছে আর রাজনৈতিক আন্তর্জাতিক বিষয় নিয়ে হোয়াইট টকে ব্যস্ত। এদিকে আসার পর থেকে নীতি দূরে দূরে আছে, দিব্যর দিকে তাকাচ্ছে না অবধি। দিব্যর কেমন লাগছে? সব ঠিক আছে, তবু মনে হচ্ছে কিছুই যেন ঠিক নেই। মনটা কেমন কেমন করছে। দিব্য কয়েকবার কথা বলার ট্রাই করেছে, বাট নীতি এড়িয়ে যাচ্ছে। তনুজা কিচেনে মেয়েদের সাথে থালা বাসন গুছিয়ে রাখছে। নীতি পানি ভর্তি জগ হাতে ডাইনিংয়ে আসে। নীতিকে দেখার সাথে সাথে দিব্য উঠে যায়। পানি খাওয়ার অ্যাক্টিং করে গ্লাসে পানি ঢালতে থাকে। নীতি পা বাড়াতে হাতে টান পড়ল। দিব্যর এক হাতে পানির জগ, অন্য হাতে নীতির কবজি ধরে নীতি মিহি স্বরে বলল, কি হয়েছে? কি, হাত ছাড়ো। দিব্য ফিসফিসিয়ে বলল, সমস্যা কি তোর? এভাবে মুখে গ্রহণ লাগিয়ে রেখেছিস, কথা বলছিস না? নীতি উত্তর দেয় না। দিব্য আদেশের সুরে বলল, নাতাশাকে নিয়ে দ্রুত রুমে আয়। 5 মিনিটের মধ্যেই যেন রুমে পাই। ঠান্ডা অথচ শাসিয়ে আদেশের স্বরূপ বলে দিব্য। নীতির হাত ছেড়ে পানির গ্লাস হাতে নিয়ে এক ঢোকে গ্লাস ফাঁকা করে সোফায় গিয়ে বসে। কিচেন থেকে তনুজা আসে, নিত্য রুম থেকে বেরিয়ে আসে। তনুজাকে উদ্দেশ্য করে ইভান বলল, তনুজা, ইয়ান নাতাশা ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, নৃত্যের কাছে গল্প শুনতে শুনতে দুজনেই ঘুমিয়ে পড়েছে। এর মধ্যে নীতি আর চোখে দিব্যর দিকে এক পল তাকায়, তারপর তনুজার দিকে তাকিয়ে বলল, ভাবিমণি, নিত্য বলছিল নতুন জায়গায় একলা রুমে ওর ঘুমাতে ভয় লাগবে, তাই বলছি আমি নিত্যুর কাছে থাকছি। আর নাতাশা যেহেতু তোমাদের রুমেই শুয়ে পড়েছে, থাকো। নাতাশা আজ তোমাদের কাছেই থাক, নিত্য আর আমি এক রুমে থাকছি। ওদিকে নিত্য যেন এভারেস্টের চূড়া থেকে টুপ করে জমিনে পড়ে। এমন অবাক বনে যায় নিত্য ভাবে, আরে আরে আরে, আমি আবার কখন এসব বললাম? ঘটনা কি? আপু যে অদ্ভুত, এটা অদ্ভুত নতুন নয়, তাই বলে একজনের নাম নিয়ে ডাহা মিথ্যে কথা বলে ফেলবে? নীতির কথা শুনে দিব্যর মুখটা থমথমে হয়ে যায়। আকস্মাৎ দিব্যর মুখ থেকে বেরিয়ে আসে, আর আমি সবাই দিব্যর দিকে তাকাতেই দিব্য অপ্রস্তুত হয়। আলোর বেগে কথা ঘুরিয়ে নেয়ার চেষ্টা করে। না, মানে বলছি আমি কোন রুমে শুব? রাত হয়েছে, প্রচন্ড ঘুম পাচ্ছে। দক্ষিণের রুম বরাবর আঙুল তাক করে নীতি বলে, ওই যে ওটা। সবার সামনে কিছু বলতে পারছে না দিব্য, তবে চোখ দিয়ে শাসায়। নীতি 2 হাত বুকে ভাঁজ করে নির্লিপ্ত ভঙ্গিতে থাকে। এর মধ্যে তনুজা হঠাৎ বলে উঠল, আচ্ছা, এক কাজ করলে কেমন হয়? আমরা মেয়েরা এক রুমে থাকি, ওরা 2 ভাই এক রুমে থাকুক। এই শুনে ইভানের মুখটা ছোট হয়ে আসলো, মুখ দিয়ে চ শব্দ বেরোলো। নীতি এক পায়ে রাজি হয়ে যায়। মাত্রই ইভানের 2 চোখের পাতা এক হয়েছিল। এমন সময় হঠাৎ অনুভব করলো একটা হাত ধীরে ধীরে ওর গায়ে পড়ছে। ঘুমের ঘুরেই একটু নড়ে চড়ে হাতটা সরিয়ে দিল, কিন্তু কিছুক্ষণ পরেই আবার সেই স্পর্শ। নীতি, এত নড়াচড়া করিস কেন? চুপচাপ ঘুম।
দিব্যর অস্পষ্ট ফিসফিসানিতে ইভান চমকে উঠল। ও হাত সরিয়ে দিয়ে পাশ ফিরে শোয়ার চেষ্টা করল, কিন্তু দিব্য যেন আজ বেশ নাছোড় বাঁধা। আবার ওর দিকেই সরে এলো, হাত বাড়িয়ে ঘুমের মধ্যেই ওকে টেনে নিতে চাইল। ইভান এবার বেকায়দায় পড়ে, ধপ করে বালিশ তুলে নিয়ে উঠে পড়ল। একরাশ বিরক্তিতে চ শব্দ উচ্চারণ করে সোফার দিকে হাঁটল। একটুখানি নিরিবিলি ঘুমের আশায় গুটিসুটি মেরে শুয়ে পড়ল সোফায়। কিন্তু ধীরে ধীরে ইভান টের পায় কিছু একটা ঠিকঠাক নেই। অভ্যাসবশত হাত বাড়িয়ে কাউকে জড়াতে চাইছে, কিন্তু পাশে তো কেউ নেই। তার নিজেরই অস্বস্তি লাগতে শুরু করলো। ঘুম আসে না একদম। এক ভাই অবচেতনে কাউকে আঁকড়ে ধরে রাখতে চাইছে, আরেকজন নিজের অভ্যাসের ফাঁদে আটকে পড়ে শুয়ে উসখুস করতে থাকে। শরতের স্নিগ্ধ সকাল, আকাশ একদম নীল, মাঝে মাঝে ভেসে বেড়াচ্ছে সাদা তুলোর মতো মেঘের দল। বাতাসে হালকা শীতল ছোঁয়া, তবে রোদটা উজ্জ্বল, কোমল আর আরামদায়ক। আম গাছের পাতার ফাঁক গলে এসে পড়েছে রোদ। সামনের আঙিনায় শিউলি ছড়িয়ে আছে, শিউলি ফুলের মিষ্টি গন্ধে ভরে উঠেছে সকালের বাতাস। এদিকে বাড়ির ভেতরে একদম ভিন্ন চিত্র। রান্নাঘর থেকে আসে চামচ বাটির টুংটাং শব্দ। টেবিলে রাখা কফির মগ থেকে ধোঁয়া উঠছে ধীরে ধীরে। জানালার কাছে সেই ধোঁয়ার ছোঁয়া পড়ে হালকা আবছা ভাব তৈরি করছে। ব্রেড আর টোস্ট বিস্কুট টেবিলের উপর গুছিয়ে রেখে তনুজা পেছন ঘুরতেই ইভানের দিকে চোখ পড়ল। ইভান মাত্রই ঘুম থেকে জেগে রুম থেকে বেরিয়ে এদিকেই আসছিল। তনুজা আলতো হেসে বলল, শুভ সকাল। ইভান দুহাত উপরে তুলে ঘুমের রেশ কাটানোর আয়েসি ভঙ্গি করে পরপর বলে, শুভ সকাল ম্যাডাম। এতটুকু বলতেই হঠাৎ ঘাড়টা টনটন করে উঠল ব্যথায়। মুখ দিয়ে অস্ফুটে বেরিয়ে এলো। ব্যথায় কপাল কুঁচকে নেয় ইভান। মুহূর্তেই তনুজার কপালে চিন্তার রেখা ফুটে উঠল। উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করল, কি হয়েছে, কোনো সমস্যা? সোফায় শোয়ার কারণে ঘাড় ব্যথা হয়েছে। ইভান তা বুঝতে পারল, কিন্তু তনুজাকে আশ্বস্ত করতে ব্যথাটাকে হেসে উড়িয়ে দিতে চাইল। গা ছাড়া ভঙ্গিতে বলল, তেমন কিছু নয়, হয়তো শোয়াটা ঠিক হয়নি তাই। কথাটা বলতে বলতে ইভান একপাশে মাথা কাত করে গলা ঘোরানোর চেষ্টা করলো, কিন্তু সঙ্গে সঙ্গে আবার মুখ কুঁচকে গেল। এই দিকে তনুজার চোখে উদ্বেগের ছাপ গাঢ় হয়। ব্যস্ত কণ্ঠে ফির শুধালো, তেমন কিছু নয় মানে? ব্যথায় চোখ মুখ কুচকে ফেলছেন, দেখি দেখি কি হয়েছে? তনুজা দুকদম এগোয়, ইভানের ঘাড়ে হাত রাখে। উষ্ণ হাতের স্পর্শে ইভান একটু চমকে উঠল, তবে বিরোধিতা করল না। তনুজা চিন্তিত বদনে বলল, ব্যথা বেশি লাগছে? ইভান মুস্কি হেসে বলল, এতক্ষণ ছিল, তবে এখন নেই। তুমি হাত রাখার পর সব ব্যথা ভ্যানিশ হয়ে গিয়েছে। তোমার হাতে ম্যাজিক আছে নাকি? নিম্নাষ্টে হাত চেপে ভ্রু নাচিয়ে শেষাক্ত প্রশ্ন করে ইভান। তনুজা হাতটা সরিয়ে ঠোঁট পাকিয়ে বলল, ধ্যাৎ। তনুজার কপালে 2 আঙুল রেখে মৃদু টোকা দিয়ে ইভান বলল, আমি ঠিক আছে ম্যাডাম, চিন্তার কিছু নেই। সোফায় শোয়ার জন্য হয়তো একটু এমন হয়েছে, তবে ব্যাপার না, এমনিতেই ঠিক হয়ে যাবে। তনুজা বোকা বোকা চোখে চেয়ে প্রশ্ন করে উঠল, সোফায়? বেড ছেড়ে সোফায় কিন্তু কেন, বুঝলাম না তো। সেটা বুঝলে কি আর রাগবাড়ি আমাকে আলাদা রাখার ফোন দিয়ে আটতে? ইভান মনে মনে বলে মুস্কি হাসল, তাড়া দিয়ে মুখে বলল, সেটা তোমাকে বুঝতে হবে না মাই মিসেস। নাও কুইকলি গিভ মি দ্য স্টিমিং কফি ইন ইউর হ্যান্ড ফর মাই রিফ্রেশমেন্ট। ইভান সোফায় বসে কফির মগে চুমুক দিচ্ছিল। তন্মধ্যে গম্ভীর কিন্তু মিষ্টি কণ্ঠস্বর ভেসে এলো, গুড মর্নিং বাবা। ইভান মুখ তুলে তাকালো। ছেলেকে দেখে ঠোঁটের কোণ প্রশস্ত হয়। মুস্কি হেসে বলল, গুড মর্নিং ইয়ান, ঘুম কেমন হলো? ইয়ান হালকা মাথা নাড়িয়ে জবাব দেয়। ভালো। এমন সময় ইয়ানের পেছন থেকে ছোট্ট একটা ঝড়ের মতো দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ল সোফায়। হাঁপাতে হাঁপাতে বলল, মনিন বউ, পাপা। গোলাপি রাতের পোশাকে জড়ানো চঞ্চল নাতাশা সোজা ইভানের কোলের উপর পড়ে। ইভান ততস্ত্র এক হাতে সামলে নেয় বাচ্চা মেয়েটাকে। নাতাশা আবদার করে বসল। আমি আমি খাবো। কফির মগ দেখিয়ে নাতাশা বলে। ইভান হেসে বলল, ছোটদের জন্য কফি নয় ছোট্ট পাখি। নাতাশা ঠোঁট ফুলিয়ে বলল, তাহলে চকলেট? চকলেট পাবে, তবে পরে, আগে নাস্তা করবে তারপর।
ঠোঁট উল্টে বোজদারের মতন ঘাড় কাত করল নাতাশা। কিছুক্ষণ পর ইয়ান চুপচাপ সোফার একপাশে খেলনা গাড়ির হাতে নিয়ে নাড়ছে। ওদিকে নাতাশা পুরো বাড়ি মাতিয়ে রেখেছে, ঘরময় দৌড়ঝাঁপ পারছে, থেকে থেকে চিল্লাচিল্লি তো আছেই। নীতি আর তনুজা কিচেনে ব্রেকফাস্ট বানাচ্ছে। নীতি প্যানে ভাজি নাড়তে ব্যস্ত, পরপর ভাজি বলে তুলে ডাইনিংয়ে রাখে। দীর্ঘক্ষণ আগুনের আঁচে থাকার দরুন খুব গরম লাগছিল, তাই সোফায় বসে একটু জিরানোর জন্য পাশে বসা ইয়ানের চুলে হাত বুলিয়ে আদরে গলায় বলে নীতি। তা বাবাই বলো তো এখানে এসে কেমন লাগছে? ইয়ান ঘাড় কাত করে ছোট্ট করে বলে। ভালো। তনবোধে নিত্যকে এদিকে আসতে দেখে নীতি হাঁক ছেড়ে ডাকে। নিত্য, হুম। নাতাশা আর ইয়ানের ব্রাশে টুথপেস্ট লাগিয়ে দে তো, একটু ফ্রেশ করিয়ে দে না। নিত্য ওদের দুটোকে ডেকে বেসিনের সামনে দাঁড় করায়, পরপর দুজনের ব্রাশে টুথপেস্ট লাগিয়ে দেয়। এদিকে নাতাশা ছোট্ট হওয়ায় বেসিনের আয়নায় নিজের মুখ দেখতে পাচ্ছে না, তাই হই হই শুরু করে দিল। কাঁদো কাঁদো গলায় বলল। আমি আমি দেখতে। নিত্য এক হাত কোমরে রেখে বলল। দাও তোমার ব্রাশ আমার কাছে দাও, আমি নতুন করে ফিরে দিচ্ছি। হাতটা তড়িৎ পিছনে লুকিয়ে ফেলে নাতাশা, রাগী দৃষ্টিতে চেয়ে কণ্ঠে ভর দিয়ে চেঁচিয়ে বলল। না, আমি এটাই। নিত্য ফোঁস করে নিঃশ্বাস ফেলে ভেতরে যায় টুল আনতে। ইয়ান ব্রাশ করতে করতে দেখে নাতাশা জিভ দিয়ে ব্রাশের সাথে থাকা টুথপেস্ট চেটে চেটে খাচ্ছে। নাতাশা একটু চুপি চুপি পেস্ট খেতে থাকে। ইয়ান ভ্রুকুসকে গম্ভীর মুখে বলল। টুথপেস্ট খেতে হয় না, মাম্মা বলে ওটা খেলে অসুস্থ করে। নাতাশার কথাটা ভালো লাগলো না, ও ভ্রুট্রু কুসকে চোখ পাকিয়ে চাইল। এর মধ্যে নিত্য টুল এনে নাতাশাকে দাঁড় করিয়ে দেয়। নাতাশা গোল গোল চোখ করে ডান হাতটা নিত্যর সামনে ধরে ব্রাশটা দেখিয়ে বলে। আও। নিত্যর কপাল কুসকে যায়, চেঁচিয়ে উঠল। হায় আল্লাহ, টুথপেস্ট গেল কই? নাতাশা উত্তর দেয় না। ইয়ান বলল। ফুপিও টুথপেস্ট লুকিয়ে লুকিয়ে খাচ্ছিল। নিত্যের এক হাত কপালে চলে যায়। ইয়ানের দিকে গম্ভীর মুখে তাকায় নাতাশা। নিত্য কিছু বলবে তার আগেই নাতাশা জিদ ধরে বলল। আও আও। নিত্যর মুখ বিরক্তিতে ঠাসা, রাগে গজগজ করতে করতে ফের টুথপেস্ট লাগিয়ে দেয়, আর এবার হুঁশিয়ারি উচ্চারণ করে দেয় আর যেন না খায়। নাতাশা টুলের উপর দাঁড়িয়ে দুলতে দুলতে ব্রাশ করতে থাকে, আয়নার সামনে দাঁত বের করে দেখে আর কোমর দুলায়। ইয়ান মুখ ধুতে যাবে, তখন নাতাশা চেঁচিয়ে উঠল। আমি আমি অর্থাৎ আগে ও করবে, নিত্য বলল। আচ্ছা ইয়ান বাবা, একটু ওয়েট করো। আর এই যে আল্লাদি ননি, আসুন আমি মুখ ধুয়ে দিচ্ছি। কিন্তু নাতাশা নাছর বান্দা, সে একাই মুখ ধোবে। একা একাই দু হাতের মাঝে পানি নিয়ে খপ খপ মুখে ছিটাতে থাকে। মুখে কম পানি যাচ্ছে, বেশি পানি বুকের উপর দিয়ে ভেসে পড়ছে। শেষে ফাজলামি করে হাতে পানি নিয়ে ইয়ানের দিকে ছিটিয়ে দেয়, আর একা একাই খিলখিলিয়ে হেসে ওঠে। নিত্য দু হাত দিয়ে নাতাশাকে ধরে ঝট করে নামিয়ে দেয়, বিরক্ত হয়ে বলে। দুষ্টুর মহারানী একটা। নাতাশা মুখ বাঁকিয়ে নীতির কাছে এগোয়। নিত্য ট্যাব ছেড়ে আদরে গলায় বলে। ইয়ান সোনা, আমি হেল্প করব? ইয়ান ঘাড় নাড়িয়ে জবাবে সম্মতি দেয়। সোফায় বসে ফোনটা হাতে নিতে মেসেজ নোটিফিকেশন দেখে চেক করছিল নীতি। সেই সময় নীতির সামনে দাঁড়িয়ে ছোট্ট ছোট্ট সফেদ দন্তপাটি বের করে দেখাতে থাকে নাতাশা, আবার এক হাত মুখের সামনে ধরে ফু দিতে থাকে, যেন ক্লোজ আপের অ্যাড দিচ্ছে। নীতির ওড়নার কোনা ধরে আহ্লাদি স্বরে বলে। মাম্মা পরিষ্কার। নীতি মেয়ের দিকে তাকায়, দু হাতে মেয়ের গাল চেপে টুপ করে চুমু খেয়ে বলে। হ্যাঁ হ্যাঁ, খুব পরিষ্কার হয়েছে। হঠাৎ নাতাশার জামার দিকে নজর পড়তে নীতি আটকে উঠল। ওরে আল্লাহ, জামা তো একদম ভিজে চুপচুপ করছে। ভেজা জামা গায়ে থাকলে ঠান্ডা বসে যাবে তো। নীতি মাথা তুলে নিত্যর দিকে চেয়ে বলল। নিত্য বোন, নাতাশার ড্রেসটা একটু চেঞ্জ করে দে না। রুমে ব্যাগের ভিতরে দেখ জামা আছে, একটু তাড়াতাড়ি পরিয়ে দে। নিত্য বিরক্তিতে মুখ শুকিয়ে ফেলে, মনে মনে বলে। এই তো আরেকজন।
সকাল সকাল একের পর এক শুরু হয়ে গেল। এর তো মেয়ে জন্ম দিয়ে কাজ শেষ, সব কিছুতেই এর শুধু হুকুম জারি। আর মেয়েটা, সে তো একেবারে উল্টো, ওর কোনো কিছু করতে গেলেই যেন তৃতীয় বিশ্বযুদ্ধ বাধে। ডানে যেতে বললে যায় বামে। উফ আল্লাহ, পৃথিবীর সব অবিবাহিত খালাদের হয়েছে এক জ্বালা। বোনের বাচ্চা কাচ্চাদের ফরমাসে কাটতে কাটতে জীবন শেষ। নিত্য খানিক পরের দৃশ্য ঢের অনুমান করে নেয়। জামা পরাতে গেলে এটা নয় ওটা, ওটা নয় এটা, এই করে এক গাদা জামা এলোমেলো করবে। অবশেষে নিত্যকে সময় নিয়ে সেগুলো গুছিয়ে রাখতে হবে। চোখের সামনে খানিক পরের দৃশ্য জলজল করে উঠতেই নিত্যর কেমন কান্না পায়। সময়টা বেলা 11টা নাগাদ। পুকুর পাড়ে ইভান, নিত্য আর ইয়ান, নাতাশা ওরা উৎসুক হয়ে মাছ ধরা দেখছে। কেয়ারটেকার হাফিজের হাতে জাল। ধীরে ধীরে জালটা পুকুরের পানিতে ছড়িয়ে দেয়। ভদ্রলোকের চোখে তীব্র মনোযোগ, যেন মাছের অবস্থান ভালো করে বুঝতে চাচ্ছেন। জালটি পুকুরের শান্ত পানির মধ্যে ছড়িয়ে পড়ার সাথে সাথেই মাছেরা আটকা পড়ে। জাল টেনে তুলতেই কাজের মেয়েটা ততস্থ হাতে মাছ বাঁশের তৈরি ঝুড়িতে তুলতে থাকে। ছোট্ট ঝুড়ি ভরে উঠেছে রঙিন ও তাজা মাছে। মাছগুলোর দেহে সূর্যের আলো পড়লে চকচকে হয়ে উঠছে। ইয়ান চুপচাপ শান্ত দৃষ্টিতে দেখছে, কিন্তু নাতাশা মাছ দেখে খুশিতে আত্মহারা হয়ে উচ্ছ্বাস করছে। ঝুড়ির উপর ঝুঁকিয়ে আঙুল দিয়ে ছোবে এমন ভাবসাব করছে, আবার পুকুরের পানি আঙুল দিয়ে দেখিয়ে বলছে, কত পাই? ইউ কত পাই? ইয়ান শুধরে দিতে বলল। পানি। নীতি মাছ ধরা দেখবে বলে পুকুর পাড়ে আসছিল। এমন সময় পেয়ারা গাছের দিকে নজর পড়তেই থেমে যায়। একটা ডাল বাঁকিয়ে পেয়ারা ছেঁড়ার চেষ্টা করে, কিন্তু অল্পের জন্য নাগাল পাচ্ছিল না। পায়ের পাতায় ভর দিয়ে সর্বোচ্চ উঁচু হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছিল নীতি। এমন সময় মাথার ওপর দিয়ে একটা পুরুষালী হাত উঁচুতে উঠিয়ে পরপর ঝট করে পেয়ারাটা ছিঁড়ে নেয়। নীতি ঘাড় ঘুরিয়ে দিব্যকে দেখতে পায়। দিব্য ভ্রু বাঁকিয়ে বলল, পেয়ারা পারার জন্য হলেও তোর আর একটু লম্বা হওয়ার প্রয়োজন ছিল। নীতি ঠোঁট বাঁকিয়ে বলল, আমার হাইট স্বাভাবিক আছে, আমি মোটেই শর্ট নই। নীতির এক হাত ধরে অন্য হাতে থাকা পেয়ারাটা ধরিয়ে দেয় দিব্য। পাশাপাশি দাঁড়িয়ে নীতির মাথার উপর বরাবর নিজের দিকে এক হাত টেনে দেখিয়ে ঠান্ডা স্বরে বলে, আমার কাজ সমান। তা অবশ্য ঠিক বলেছিস। আমার বউ হিসেবে তোর হাইট পারফেক্টই আছে। এই বলে বাম চোখটা টিপে শীষ বাজিয়ে গট গট পা ফেলে দিব্য এগিয়ে যেতে থাকে। নীতি ঠোঁট বাঁকিয়ে পেয়ারায় বাইট দেয়। নাতাশা ঝুড়ি থেকে একটা পুঁটি মাছ হাতে তোলে। ফর্সা ছোট্ট কোমল দুই আঙ্গুল দিয়ে মাছটার লেজ চেপে উল্টো দিক করে ঝোলাতে থাকে। তারপর ইয়ানের সামনে ধরে দোলাতে দোলাতে ঠোঁট গোল করে বলে, ইউ ইউ। নাতাশার চোখে মুখে কপট ভয়ের ছাপ। মুখাবয়ব এমন করেছে যেন মাছটা দেখেও ও নিজেও খুব ভয় পাচ্ছে। সাথে ইয়ানকে তার সঙ্গী বানানো। ইয়ান বিরক্তিতে কপাল কুঁচকে নেয়। ইয়ানের গা বরাবর ছুঁই ছুঁই করে খিলখিলিয়ে হেসে হাত নাড়িয়ে বলতেই থাকে, ইউ ইউ। এমন অ্যাটিটিউড করছে মনে হচ্ছে এই বুঝি ইয়ানের গায়ের ওপর ফেলবে। এই দেখে তৎক্ষণাৎ নৃত্য হৈ হৈ করে উঠল। ধমকের সুরে বলল, নাতাশা, হাত থেকে নামা ওটা। উফ, আষ্টে ছুঁয়েছ, ইয়াক। নিত্য নাক মুখ ছিটকাতে থাকে, কিন্তু নাতাশা কি আর কথা শোনে? নাতাশা গোল গোল চোখ করে রাগে মুখ বিবরে নিত্যর দিকে চাইল। নিত্য অতিষ্ঠ হয়ে নীতিকে ডাকল, এই আপু, দেখো তো তোমার মেয়ে কি করছে। ইস, কি ঘিনঘিনে, মাছ নাড়ছে। নীতি চমকে উঠল। ইয়া আল্লাহ, শ্রুতি মামুনি মাছ ধরছো? হাত গন্ধ হয়ে যাবে তো, তাড়াতাড়ি নামো নামো বলছি। মায়ের কাছে নালিশ দেয় নাতাশার নিত্যর উপর বেজায় চড়ে। নাক ফুলিয়ে চোখ মোটা করে ঠোঁট চেপে চেয়ে রয়। এদিকে পেয়ারা চিবোতে চিবোতে নিত্যর দিকে তাকিয়ে নীতি বলল, নিত্য, বোন আমার, নাতাশার হাতটা ভালো করে ধুয়ে দে তো, আষ্টে ছুঁয়েছে রে, এই হাতে আবার মুখে দিয়ে বসবে। নিত্যর শুভ্র বদনখানি ঝটিকায় ফ্যাকাশে হয়ে যায়। বিরক্তিতে মনে মনে আওড়ায়, ও গড, যেমন মেয়ে তেমন মা। মেয়ের শুধু আকাম আর মায়ের শুধু অর্ডার। এই মা মেয়ের চক্করে আমার জীবন দিন দিন হচ্ছে তেজপাতা। পুকুরের টলটলে জলে দুপুরের টাটকা ঝলমলে রোদ খেলা করছে।
হালকা বাতাস বইছে, পানির উপর ঢেউ তুলে দিচ্ছে নরম করে। পুকুরের শান বাঁধানো সিঁড়ির শেষ ধাপে দাঁড়িয়ে দিব্য, পানির ছোঁয়া ঠিক পায়ের কাছেই। কাচের মতো স্বচ্ছ পানি হালকা ঢেউ খেলছে। দিব্য উবু হয়ে এক হাতে পায়ের কাছের জিন্স ফোল্ড করছিল। এমন সময় মেয়েলি কণ্ঠস্বর রিনিঝিনি ঝংকার তুলল। পাড়ে দাঁড়িয়ে নীতি বলল, আমার শাওয়ার নেওয়া শেষ, এখন ওয়াশরুমে ফাঁকা আছে, জলদি শাওয়ার নিয়ে নাও। দিব্য সোজা হয়ে দাঁড়িয়ে নীতির দিকে না তাকিয়ে হাত ঘড়ি খুলতে থাকে। তারপর পকেট থেকে ফোন বের করে দুধাপ উপরের সিঁড়িতে রাখতে রাখতে বলল, আজ পুকুরে গোসল করব, মোবাইল আর ঘড়িটা নিয়ে যা। নীতি শাড়ির কুচি এক হাতে আঁকড়ে সন্তর্পণে সিঁড়ি দিয়ে নামতে থাকে। দিব্যর থেকে এক ধাপ উপরের সিঁড়িতে পা জোড়া থামে ওর। দিব্য ঘাড় ঘুরিয়ে তাকাতে দৃষ্টিজোড়া থমকায়। নীতির পরনে নীল রঙের শাড়ি, নীল শাড়িতে যেন এক অপার্থিব আলো ছড়িয়ে পড়েছে ফর্সা গা থেকে। ভেজা চুলগুলো পিঠ জুড়ে সুবিন্যস্ত ছড়িয়ে আছে। মাত্র গোসল করে এসেছে। শ্যাম্পুর গন্ধে বাতাসও মিষ্টি হয়ে উঠেছে। দিব্যর চোখ আটকে যায়, যেন এই মুহূর্তে বাইরে কিছুই আর দেখতে পাচ্ছে না। নীতি খানিকটা দুষ্টুমি মিশিয়ে এক হাতে কানের ঝুমকাটা ছুঁয়ে নেড়ে দেয়, ঠোঁটের কোণে হালকা হাসি, গলা খাকারি দিয়ে শব্দ করে নীতি। নীতির কাজল টানা চোখে তাকাতেই দিব্যর স্পন্দন লাগামহীন ঘোড়ার গতিতে ছুটে। নীতির কাজল কালো চোখে এক অদ্ভুত মায়াবী দৃষ্টি, যা দিব্যকে স্থির করে ফেলে। বাতাস একটু জোরে বয়ে চলে, নীতির চুল উড়তে থাকে। দিব্যর বুকের ভেতর কেমন একটা শিহরণ খেলে যায়। নীতি কানের ঝুমকা নেড়ে আর চোখে চেয়ে দেখে দিব্যর মুখের এক্সপ্রেশন। নীতি ধীরে ধীরে দিব্যর দিকে খানিকটা ঝুঁকিয়ে ফিসফিসিয়ে বলে, এভাবে কি দেখছো? দিব্য নিজেকে ততস্ত্র করে ঘন ঘন দুবার পলক ফেলে, অতপর ফাঁকা ঢোক গিলে মুচকি হেসে ফেলল। কিন্তু চোখের গভীরে আটকে থাকা অনুভূতিগুলো তখনও নীতির দিকে ছুটে চলেছে নিঃশব্দে, নিরবধি। দিব্য জিন্সের পকেটে দু হাত গুজে শটান দাঁড়িয়ে মুখে বাঁকা হাসি টেনে বলল, শাড়িতে তোকে একটু বেশি। আলোর গতিতে নীতির মুখটা লজ্জায় রাঙা হয়। নীতি মনে মনে ভেবে নেয় দিব্য নিশ্চিত রোমান্টিক মোড়ে চলে গিয়েছে, এমন বলবে। শাড়িতে তোকে একটু বেশি হট লাগছে, বা একটু বেশি সুন্দরী লাগছে। নীতির এমন ভাবনায় এক বালতি ময়লা পানি ঢেলে দেয় দিব্য নিমিষেই। দিব্য বলল, শাড়িতে তোকে একটু বেশি মোটা লাগছে। কথাটা শ্রবণ হতেই তৎক্ষণাৎ নীতির মুখটা রাগে লাল হয়ে উঠল। কোথায় রোমান্টিক কথা আশা করেছিল, সেখানে কিনা মোটা বলল। প্রায় মেয়েদের একটা স্বভাবজাত আছে, মোটা শব্দটা ঠিকভাবে হজম করতে পারে না। নীতির মুখ লাগে লাল হয়ে ধোয়া ওঠার জোগাড়। নীতি রাগে গজগজ করতে করতে বলল, তুমি না একটা আস্ত অসভ্য, আমাকে মোটা লাগছে। হ্যাঁ, আমি যথেষ্ট স্লিম। নীতির রাগে দিব্য মজা পায়, গা দুলিয়ে হেসে ওঠে। ওদিকে দিব্যর হাসিতে নীতির রাগ সপ্তম আকাশ ছুল। দিব্যর বুকের উপর দু হাত রেখে বাঁকা হেসে বলল, আমাকে মোটা বলার শাস্তি স্বরূপ তোমাকে তো পানিতে চুবানোই উচিত, সেটা তো আর পারবো না, তাই এটা। বলে নীতি আকস্মাৎ এক কাণ্ড ঘটিয়ে ফেলল, দিব্যর বুকে ধাক্কা দেয়। দিব্যর চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। নীতির এমন সাহসে বহিঃপ্রকাশে ও হতবাক, কিন্তু দিব্য কম যায় না। ধাক্কার চাপে টাল সামলাতে না পেরে পেছন দিকে হেরে পড়তে থাকে। ঠিক তখনই নীতির কবজি চেপে ধরে টান মারে, ঝপাত শব্দ হয়। দুজনেই জলের গভীরে তলিয়ে যায়। নীতি চট করে দিব্যর টি শার্ট আঁকড়ে ধরে। কয়েক সেকেন্ড ডুবে থাকার পর দুজনে একসঙ্গে ভেসে ওঠে। দিব্য কপালের ওপর থেকে চুল সরিয়ে পেছনে দিতে দিতে চোখ পাকিয়ে যায়। মাত্র গোসল করে শাড়ি টাড়ি পরে একটু সাজগোজ করেছিল নীতি। এখনই সব নষ্ট হওয়ার দরুন নীতির সমস্ত রাগ ক্ষোভ গিয়ে দিব্যর ওপর বর্তায়। নীতি ঝট করে দিব্যর টি শার্টের কলার চেপে ধরে দাঁতের দাঁত চেপে পড়ল। মাত্র আমি শাওয়ার নিয়েছি, কত সময় নিয়ে শাড়িটা পরেছিলাম জানো তুমি? দিলে তো সব নষ্ট করে। তুমি তো এমনিতেই শাওয়ার নিতে, সেখানে আমাকে টানার কি দরকার ছিল? নীতির রাগটাকে দিব্য মজা পেল, গা ছাড়া ভাবে বলল, আরে আরেকবার গোসল করে নিলি, ক্ষতি কি? কথাটা বলে চোখ টিপল দিব্য। দিব্যর কলার ধরে নিজের দিকে আরেকটু নুইয়ে নিয়ে রাগে গজগজ করতে করতে নীতি বলল। ইচ্ছে তো করছে তোমাকে। নীতির কথাই নীতিকে ফিরিয়ে দিতে দিব্যর ইচ্ছে করছিল। নীতি আগে যেমন বলতো, কি চুমটুমু খেতে?
তবে দিব্যর কণ্ঠনালী দিয়ে বেরোলো না। দিব্য ডান ভ্রুটা নাচিয়ে ইশারায় শুধায়। কি? নীতি কলার থেকে 2 হাত সরিয়ে নেয়, রাগে হিসিয়ে বলে, উফ, তুমি আসলেই অসহ্য। কোনোদিন তোমার দ্বারা ভালো কিছু হবে না। ইদানিং তোমার ইন্টেনশনই কেমন যেন আমাকে জানানো। এই বলে নীতি ভেজা শাড়ির আঁচলটা টেনে ঠিক করতে থাকে। দিব্য কপাল কুঁচকে বলল, কখন আমার না থাকার মুহূর্তে আমার এই ছোট্ট ছোট্ট চালানোগুলোই তোর বেশি স্মরণ হবে, দেখিনিস? নীতি মুখ ভাঙায়, মজার ছলে বলল, কখনোই না, আমি আরও চিল করব। আলবাত মনে পড়বে। চোখের জল নাকের জল এক করে এভাবে বলবি। এতটুকু বলে দিব্য পানিতে সাঁতার দিতে শুরু করলো। যে কয়টা দিন তুমি ছিলে, পাশে কেটেছিলে নৌকার পানে চোখ রেখে, আমার চোখে ঠোঁটে গেলে তুমি লেগে আছো। নীতি সিঁড়ির কয়েক ধাপ উপরে উঠে পিছন ফিরে যায়। রিনিঝিনি সুরে চেঁচিয়ে বলল,